অনেকদিন পর আবার ফিরে আসছি বিসিএস সাবজেক্টিভ ম্যাথমেটিক্স অ্যানালিটিক্যাল জিওমেট্রির মধ্যে চলতেছিল এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রির আমি কি কি পোর্শন শেষ করেছি যদি একটু বলতে চাই। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অথবা অ্যাক্সিস সেটা শেষ করেছি, পেয়ার অফ স্ট্রেট লাইন সেটা শেষ করেছি। যদিও ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অথবা অ্যাক্সিস এই ব্যাপারটা কোশ্চেন বিশেষ বিসিএস এর কোশ্চেনে তেমন আসে না, তবে আমরা ফিল করতে পারছি যে পেয়ার অফ স্ট্রেট লাইন পড়তে গিয়ে দেখেছি যে আসলে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অথবা অ্যাক্সিস এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। শুধু তাই না, আমরা যখন রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাব সেখানেও আমরা দেখতে পাবো যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অথবা অ্যাক্সিস এর একটা বিশাল অবদান আছে। এই কারণে আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসটা সুন্দরভাবেই শেষ করেছি। তো আমি একটু বিস্তারিত কথা বলতে চাই, তারপর আজকের লেকচারটা আমি শুরু করতে চাই। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আহ, আপনার এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কনিক্স ইন জেনারেল। এই যে এই ব্যাপারটা দ্বারা আসলে ইন্টারের যে কনিক্স আমরা পড়েছি অর্থাৎ প্যারাবোলা, হাইপারবোলা এবং ইলিপস, এদের বিভিন্ন কিছু বের করতে বলতে পারে। যেমন আপনার সেন্টার বের করতে বলতে পারে, তারপর উৎকেন্দ্রিকতা বের করতে বলতে পারে, শীর্ষবিন্দু বের করতে বলতে পারে, তারপর নিয়ামক রেখার সমীকরণ, এগুলো বের করতে আপনাকে বলবে। তো এটা যেহেতু ইন্টারের টপিক এবং আমরা সবাই যেহেতু ইন্টারে খুব সুন্দরভাবে পড়ে আসছি, আমি মনে করি যে আপনারা এটা পারবেন। এই কারণে আমি ইকোনমিক্স ইন জেনারেল এটা করাবো না, আমি নিয়ত করেছি। তো আপনি যদি মনে করেন যে না করাতে হবে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে বলবেন, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করব। তাহলে যে আসলে কি কি আসে, কতটুকু করাতে হবে, ইন্টারভিউ একটু ভালোই আছে, ইন্টারটু করে নিলেই আপনাদের হয়ে গেল। তো আমরা আসলে আর বাকি আমি যদি মনে করি যে কনিক্স আমি আর করাবো না, কারণ কনিক্স হচ্ছে ওই পোর্শনটুকু জাস্ট ইন্টারে। তো আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এবং রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্ম এই ব্যাপারটা আমরা হচ্ছে আলোচনা করব। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা নিয়ে কেন এত কথা বলবো। তো আমরা তো ইতিমধ্যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সম্পর্কে জানি যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স সরি প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এটা নিয়ে আবার কেন কথা বলতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে, বা কেন পড়বো এটা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সেটার জবাব আমি এর আগের দিন বলেছিলাম কিছু একটা। আমি তারপর আবার আবার দেখাতে চাই একটু, যে আমি বলছিলাম যে বিসিএস 29তম ম্যাথমেটিক্স বিসিএস 29তম বিসিএস এ আপনার একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে প্রমাণ করো যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এবং একটা স্ট্রেট লাইন দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়ালস টু 1 এর ছেদ বিন্দু দ্বয়ের। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এরা যদি ছেদ করে তাহলে দুইটা আমরা ছেদ বিন্দু পাবো। সেই ছেদ বিন্দুর কে যদি আমি মূল বিন্দুর সাথে সংযোগ করি, এই যে দেখুন এই যে সংযোগ করেছিলাম, তাহলে এই সংযোগকৃত যে দুটি সরলরেখা পেলাম এরা হচ্ছে পরস্পর লম্ব হবে। তো আমরা পরবর্তীতে আমাদের একটা মানে আমরা যখন এটা সলভ করতে গিয়েছিলাম আমাদের মনে হয়েছে যে এটা যেহেতু একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাহলে আগে আমাকে দেখতে হবে এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে কিনা। এবং আমরা বলছিলাম যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয়। তো এখানে আমি বলছিলাম যে আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন যে এটা ডেল্টা ইকুয়ালস টু 0 হয় না, তার মানে ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0 অর্থাৎ 0 না। তখনই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এটা যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করলো না, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে। তখন আমি এই অঙ্কটা করার সুবিধার্থে শুধু আপনাকে বলেছি মনে করে নেন এটা যে কোনো একটা কার্ভ হতে পারে, এটা স্ট্রেট লাইন হবে না কেন, কারণ এটার পাওয়ার 2 আছে, তার মানে এটা একটা কার্ভ হবে। আমি পুরো কার্ভ কিন্তু আঁকতে পারি, জাস্ট আমি একটা পোর্শন নিয়েছি এই যে কালো অংশ, জাস্ট অঙ্কটা করার জন্য একটা কার্ভ। আপনি কেউ কেউ যদি মনে করে নেন যে না কার্ভ আমি এমনি ধরবো কেন, কার্ভটা তো এরকম হতে পারতো, ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারতো, সরি কেউ কেউ যদি মনে করতো যে কার্ভটা এরকম হতে পারতো, পারতো, আপনার ইচ্ছা, আমি তো বলিনি যে এখানে কি হবে, একবারও বলিনি, কিন্তু কার্ভ হবে, এরকম স্ট্রেট লাইন হবে না, এরকম হবে না, স্ট্রেট লাইন হবে না, এটা এতটুকু মানে বাঁকা হবে। তো এটা গেল। তো এখান থেকে আসলে আমাদের প্রশ্ন বা মনে একটা প্রশ্ন আসছে যে আসলে তাহলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পেয়ার অফ স্ট্রেট লাইন ছাড়াও অন্য কিছু হতে পারে, এরকম একটা ফিল আসছে। তো এইসব প্রশ্ন যে আসলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সেটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন ছাড়া আর কি কি হতে পারে সেটা জানার জন্যই আজকে আসলে আমরা পড়তে চাই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। দ্যাট ইজ আমি এটা থেকে বলতে চাই মানে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আর কি কি হতে পারে সেটা একটা বক্স করে দিতে চাই, যাতে করে আপনার মনে থাকে। আমি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন লিখে দিই, যেমন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবল। আরো সুন্দর করে লিখে দিলাম ইন এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলস। তো এইটা এই যে একটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন দেখতে পেলাম, এটা বিভিন্ন কিছু রিপ্রেজেন্ট করতে পারে। কি কি রিপ্রেজেন্ট করতে পারে তা আমরা একটু কিছু নোটেশন সম্পর্কেও তো একটু জানা দরকার। যাই হোক আমি একটু নোটেশন সম্পর্কেও বলে দিচ্ছি কয়েকটা, এটা একটু তাহলে নিচে নামাই দিতে হবে। ওকে, একটু নিচে নামাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিছু নোটেশন সম্পর্কেও ধারণা নিব। তো আমরা কিছু নোটেশন সম্পর্কে ধারণা নিব। তো আমরা এখানে কিছু লিখে রাখি যে নোটেশন, নোটেশন আমরা কিছু কিছু ব্যাপার
একটু ধারণা নিয়ে নিই। নোটেশনটা কি দেখুন, আমরা আমরা এটা সম্পর্কে জানি, এই যে ডি ডেল্টা এটা সম্পর্কে জানি। এটা হচ্ছে আমি বারবার একটা টেকনিক বলছিলাম যে একটা হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এটা বলছিলাম এইটা। এবং তাহলে আমি যদি কখনো লিখি ডেল্টা, তার মানে বুঝতে হবে অটোমেটিক এটা। আর আরেকটা নোটেশন, আরেকটা ব্যাপারটাকে ডি হিসেবে কনসিডার করব, সেটাও মনে রাখার একটা টেকনিক আপনাকে বলতে পারি যে ডি হিসেবে আসলে জাস্ট এই যে ফার্স্ট প্রিন্সিপাল মাইনর আছে সেটা নিয়ে কাজ করবেন। দ্যাট ইজ এই যে ব্যাপারটা আছে সেই ঢুকে জাস্ট এতটুকুকে, এটুকু নিয়ে যদি কাজ করি, তার মানে আমি একটা ভিন্ন কালি দিয়ে লিখছি এ এইচ এইচ বি। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, তাহলে এটাকে যদি গুণ করে দিই এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই ব্যাপারটা তাহলে ডি সমান কি হলো, ডি সমান হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার। এইটুকু আমাদের জানলেই আসলে নোটেশন, এই দুটা নোটেশন জানলে আমাদের হয়ে যাবে। তাহলে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা সরি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলস, সেটা শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এরকম কোনো কথা নেই, আর অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারে। তাই কি কি রিপ্রেজেন্ট করতে পারে সেটা আমরা এখন বক্স করে ফেলবো। এরকম করে ফেলবো। আর কি কি রিপ্রেজেন্ট করতে পারে সেটা একটু দেখতে চাই। ওকে, আর ওকে, তো কি কি রিপ্রেজেন্ট করতে পারে সেটা আমরা আগে একটু দাগ কেটে ফেলি। একটা, আমরা আগে দাগ কাটে, আরো লাগলে আরো করবো, দুইটা, তিনটা, চারটা। ওকে, যদি আরো লাগে আমরা পরবর্তীতে আরো করবো। যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেটা অবশ্যই সেটা যদি এরকম হয়ে যায় যে a ইকুয়ালস টু b অ্যান্ড h ইকুয়ালস টু হচ্ছে 0, তখন এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এটা একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। এবং এটা আমরা জানি, কিভাবে জানি, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম সার্কেল অধ্যায়, তখন আমরা বুঝলাম যে অ্যাডমিশন টাইমে আমরা পড়েছিলাম এগুলো, যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সেটা অবশ্যই বৃত্ত হবে যদি তার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না। আচ্ছা, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না মানেই তো হচ্ছে এইচ ইকুয়ালস টু 0, বলেন তো বুঝছেন কিনা? তাহলে সেটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এটা একদম ছোটকালের পড়া। আচ্ছা, তাহলে এটা আমরা পড়েছি যে ডেল্টা এটা ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, কখনো কখনো পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য কখনো কখনো এই ডেল্টা এটাকে যদি আমরা এক্সপান্ড করি, অর্থাৎ এটাকে যদি আমরা নির্ণায়কের মাধ্যমে যেভাবে অঙ্ক করে থাকি ছোটকালে ইন্টারমিডিয়েটে, তখন ওইরকম রূপে যদি করতে চাই, তখন এটা যে এটাকে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ বি সি 2f(g(h) af স্কয়ার bg স্কয়ার ch স্কয়ার, এরকম একটা ব্যাপার পাই। মানে আমি আসলে বলতে চাচ্ছি এটা কি আসলে কোথা থেকে আসলো, এখান থেকে আসে। কিভাবে? a কে যখন নেবেন দেখুন কি পাবেন, bc, তারপর পাবেন f স্কয়ার, তারপর আবার h কে যখন নেবেন মাইনাস h, মানে তখন এভাবে গুণ করবেন প্রত্যেকটার সাথে, তাহলে দেখেন a b c a f, আরেকটা পাবেন আপনি হচ্ছে এভাবে পেতে থাকবে। ঠিক আছে? ও আমি তো ভুল করেছি, bc এখানে f স্কয়ার, সরি এখানে f স্কয়ার, তাহলে a f স্কয়ার এরকম পাবেন। অর্থাৎ আমি এটাকে এক্সপান্ড করলে যেটা হয় সেটা লিখলাম। তো কখনো কখনো এটাকে মুখস্থ করে ফেলা ভালো, মানে টাইম বাঁচানোর জন্য শুধুমাত্র বলছি। তো আর কিছু না, এটা সি এস স্কয়ার। তো এইটা ইকুয়ালস টু ডেল্টা ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তখন আমরা ওটাকে কি বলবো, এটা আমরা পড়ে আসি, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস। ওকে, আচ্ছা, যদি কখনো এরকম হয়ে যায় যে ডেল্টা ইকুয়ালস টু 0, ডেল্টা ইকুয়ালস টু 0 সাথে সাথে a প্লাস b ইকুয়ালস টু 0, মানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার কোফিসিয়েন্ট এদের সামটা হচ্ছে 0, তখন আমরা কিন্তু বলছিলাম এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, কিন্তু এটা বিশেষ ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন। যেমন আপনাকে যদি কোনো স্যারের, ধরেন আপনি ভাইভাতে গিয়েছেন এখন এবং এই ম্যাট্রিক্সটা দিয়ে দিল, এটা দিয়ে বললো এটা কি, তখন আপনি বললেন স্যার এটা একটা ম্যাট্রিক্স, এটা তো সঠিক অ্যান্সার, আপনারটা সঠিক অ্যান্সার, কিন্তু স্যার কি আপনাকে জানতে চাইছে যে আসলে এটা ম্যাট্রিক্স কিনা, জানতে চাইছে আসলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, ঠিক কিনা? এখন তো তো আপনি কিন্তু দেখেন, যেমন সেনাবাহিনীকে দেখলেন আর বললেন যে একটা মানুষ জিজ্ঞেস করলো যে এটা কি, তখন বললো যে এটা তো মানুষ, এত মানুষ, এটা তো সবাই জানে মানুষ, কিন্তু তার মধ্যেও একটা বিশেষ প্রজাতি আছে, সেটা হচ্ছে তারা সেনাবাহিনী। তো এটা একটা শিশুরা হচ্ছে জবাব দিবে, সেনাবাহিনী হোক পুলিশ হোক সবাইকে সে মানুষ ভাববে, কারণ তার মনে কোনো ভয় নেই এবং সে চিনে না। তো আপনি যেহেতু ম্যাট্রিক্স পড়ে আসছেন, সেহেতু এটাকে ম্যাট্রিক্স বলাটা আপনার উচিত না, এটা কোন ধরনের ম্যাট্রিক্স সেটা বলা উচিত, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক তেমনি যখন আপনি পেয়ার অফ স্টেট লাইন বা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সেটাকে অনেক পড়াশোনা করলেন, তখন স্যারে যখন আপনাকে জিজ্ঞেস করলো যে ডেল্টা ইকুয়ালস টু 0, a প্লাস b ইকুয়ালস টু অলসো 0, তখন এটা কি? তখন আপনি যদি শুধু বলেন পেয়ার অফ স্টেট লাইন, আপনার অ্যান্সার সঠিক, বাট এই যেটার মতো ম্যাট্রিক্স বলছেন ওরকম শিশুর মতো হয়ে গেল তখন। তাই এটা আরো বিশেষ ধরনের একটা পেয়ার অফ স্টেট লাইন, সেটাও আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে টু পারপেন্ডিকুলার স্টেট লাইন। পারপেন্ডিকুলার কেন? কারণ এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্টের স্থানটা হচ্ছে 0, এবং এটা আমরা প্রমাণ করে আসছি, আগে প্রমাণ করে আসছি, যদি দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। ঠিক আছে? তাহলে যারা আগের ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই জানবে, তাহলে এটাকে আমাকে এভাবেই বলতে হবে, এটা হচ্ছে টু পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। ওকে,
এরপর এরকমও থাকতে পারে কখনো কখনো যে ডেল্টা ইকুয়ালস টু 0 সাথে সাথে এই কন্ডিশন মানছে কি এবি মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 0, তখন কি আসবে বলতে পারেন এটা তো আপনি করার নেই, আমি নিয়ে যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি ডেল্টা ইকুয়ালস টু যেহেতু 0, তো অবশ্যই অবশ্যই এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, বাট যেহেতু আরেকটা কন্ডিশন দেওয়া আছে সেহেতু এটা একটা বিশেষ ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন। ওইখানে আমি টু পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লিখছি শুধুমাত্র, যাই হোক টু লিখছি যেহেতু, শুনেন এখানে টু লিখছি তার মানে দুইটা স্ট্রেট লাইন মিলেই তো এক জোড়া, মানে এক জোড়া পেয়ার অফ, মানে কি বলা হয় এটাকে, একটি পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যায়। মানে দুটি, কেউ যদি বলে দুটি স্ট্রেট লাইন সেটা যে সঠিক কথা, আর দুটি না বলে যদি বলে পেয়ার অফ স্ট্রেট লাইন একই কথা। তো এখানে যেহেতু দুটি লিখে ফেলছি এই কারণে পেয়ার অফ স্ট্রেট লাইন লিখি নাই। ওকে, আচ্ছা, মাঝে মাঝে এটা আমি বলতে গিয়ে ভুল করে ফেলি। তাহলে এটাও আমরা দেখতেছি এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, কেন? কারণ ডেল্টা ইকুয়ালস টু 0, বাট যেহেতু আরেকটা কন্ডিশন দেওয়া আছে তার মানে এটা বিশেষ ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন। তো কি কি এটা কোন ধরনের স্ট্রেট লাইন সেটা আমি একটু মনে করে দিতে চাই, যদিও পরে আসি, তারপর আবার মনে করাতে চাই। কোথায় পড়াচ্ছি, আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে, দেখালে আমাদেরকে মনে থাকবে যে না এটা করাইছে, তাহলে আমরা একটা সুন্দর ফিল পাবো। ওকে, আমরা একটু যেতে চাই, এই যেখানে দেখুন দুইটা দ্য স্ট্রেট লাইনস, দ্যাট ইজ স্ট্রেট লাইনস বলছি মানে বহু বচন, এখানে মানে দুটির কথা বলছি। স্ট্রেট লাইন দুইটা উইল বি প্যারালাল, কখন প্যারালাল হবে? এই কন্ডিশন মানলে। এবং এটা মনে রাখার টেকনিক বলছিলাম যে ডেল্টা লিখবেন, ডেল্টা এটা এই বক্সটা, জাস্ট এটা এই বক্সটা কেমনে পাওয়া যাবে এটা টেকনিক বলছিলাম, আবার বলে দিচ্ছি এই ক্লাসে। এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এটা এটা এবং বলছিলাম আপনি এটাকে যদি 1 নাম্বার রো ধরেন, এটাকে যদি 2 নাম্বার রো ধরেন, তাহলে 1/2 করলে এটা পাওয়া যাবে। তাহলে কিভাবে, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে দেখুন আমাদের ওই কন্ডিশনটা কিভাবে আসলো, জাস্ট এই দুটো পোরশন নিয়ে কাজ করেছে ওরা, কি এ এইচ আর এইচ আর বি, এটা নিয়ে কাজ করেছে। তখন গুণ করে দেন, এ বি ইকুয়ালস টু এসি স্কয়ার। এবার যদি এসি স্কয়ারকে এই পাশে নিয়ে আসি, এবি মাইনাস এসি স্কয়ার ইকুয়ালস টু 0, দেখেন তো বুঝছেন কিনা? তার মানে এটা কি, ওই স্ট্রেট লাইন দুটো বা পেয়ার অফ স্ট্রেট লাইন অবশ্যই অবশ্যই কি হবে, প্যারালাল হবে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা আমরা এই যে বলছিলাম তারা বাংলায় হচ্ছে বলা হয় সমপতিত বা কোইনসাইড, এটার জন্য কিন্তু 3টা কন্ডিশন মনে রাখতে হবে। সেটা আবার কিভাবে, ডেল্টার ওই এক সারিকে 2 দিয়ে মানে 2 সারি দিয়ে ভাগ, দ্বিতীয় সারিকে তৃতীয় সারি দিয়ে ভাগ, তৃতীয় সারিকে প্রথম সারি দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে ওই ডেল্টা। তাহলে পরবর্তীতে কিন্তু এখানে এই পেজ আর আসবো না, আমি এখানে একটু লিখে ফেলি বক্স করে। তাহলে এটা হলো কোন ধরনের, বলছে ওই দুইটা স্ট্রেট লাইন হলো প্যারালাল হবে, প্যারালাল স্ট্রেট লাইনস। ওকে, আরেকটা কন্ডিশন লিখে রাখেন, যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয় তাহলে এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, সাথে সাথে ওই যে ওইটা থেকে আমরা এরকম বানাতে পারি, এটার মতো বানাতে পারি, অথবা এই কন্ডিশন না না থাকে অর এরকমও থাকতে পারে। বারবার বলছি কি, এরকম আকারেও থাকতে পারে, একই কথা। এরকম করেও চেক করতে পারেন আপনি, এরকম করেও, এরকম দিয়েও বলতে পারে। আচ্ছা, আর এটা এভাবে এ এফ স্কয়ার বি জি স্কয়ার সি এইচ স্কয়ার এরা যদি সমান হয়, তখন আমরা এই ধরনের স্ট্রেট লাইনকে বলবো টু কোইনসাইড, মানে এটা মানে কি, কোইনসাইড স্ট্রেট লাইনস। এটারও কিন্তু আমরা ব্যাখ্যা বলছিলাম, এবং এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সবাইকে বলছিলাম। সেটা হচ্ছে যখন কোইনসাইড বলবে, কোইনসাইডের ব্যাখ্যা হচ্ছে ধরেন এই যে একটা সরলরেখা এখান দিয়ে গেল, এর উপর দিয়ে, জাস্ট উপর দিয়ে, ইন্টারসেক্ট না কিন্তু উপর দিয়ে, যেমন আপনার হাতের একটা হাতের উপর আরেকটা হাত রেখে দিন, এই ব্যাপারটা। ঠিক আছে, এইটা কিন্তু এক ধরনের মানে কি বলবো, এটাকেও এক ধরনের সমান্তরাল বলতে পারবো বা প্যারালাল বলতে পারবো। ঠিক আছে, এই ঘটনা এক ধরনের প্যারালাল ঘটনা, আর এইটাও এক ধরনের সমান্তরাল ঘটনা। কিন্তু যারা সমান্তরাল, এটাও কিন্তু সমান্তরাল, বারবার বলছি, যারা সমান্তরাল তারা সবাই যে কোইনসাইড করবে এরকম কোনো কথা নাই, কিন্তু যারা কোইনসাইড করতেছে তারা সবাই প্যারালাল, এরকম একটা ব্যাপার। আবার বলছি, যেমন আপনাকে যদি বলি পৃথিবীর সকল পুরুষ মানুষ, কিন্তু সকল মানুষ কি পুরুষ না, ঠিক তেমনি যারা কোইনসাইড করবে তারা অবশ্যই অবশ্যই প্যারালাল, কিন্তু সকল প্যারালাল কোইনসাইড নাও করতে পারে, যেমন এটা, এটা কিন্তু কোইনসাইড করলো না। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো একটু বুঝতে হবে। আচ্ছা দেখুন, তাহলে এগুলো আমরা বলে আসছি আগেও, আগের লেকচারগুলো তো বলছি। এবার যদি কখনো এরকম পেয়ে যান যে এবার আসবে না, আমাদের আসলে এই পর্যন্ত আমাদের জানা ছোটকাল বলতে আমরা এর আগের ক্লাসগুলোতে ভালোভাবেই জানি, এই যে এগুলো সম্পর্কে আমরা পড়েছি পেয়ার অফ স্ট্রেট লাইন, কিন্তু এই সার্কেলটা তো আগের ক্লাসে জানা, এই কারণে আমি ছোটকাল বলেছি। আচ্ছা, তা যদি কখনো এরকম হয়ে যায় যে না ডেল্টা ইজ নট 0, তার মানে এই যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে না, এতটুকু আমরা শিওর। বলেন তো বুঝছেন কিনা, বুঝছেন কিনা? এবং এই যে একটা নোটেশন লিখছিলাম সেটার একটু ব্যবহার করি, যে ডি গ্রেটার দ্যান 0। ডি কি, ডি মানে এবি মাইনাস এসি স্কয়ার, এই যেটা, এই যে যেটা এবি মাইনাস এসি স্কয়ার। তার মানে এখানে কেউ যদি ডি না লিখে, সে যদি এটাও লিখে অর দিয়ে যে এবি মাইনাস এসি স্কয়ার, কোনো সমস্যা নেই। এই যে এখানে এবি মাইনাস এসি স্কয়ার পরিবর্তে আমরা যদি ডি লিখতাম, কোনো ধরনের সমস্যা নেই, আপনি বুঝলেই হয়। জাস্ট আমরা নোটেশন অনেক সময় ডি ইউজ করে অন্য বই, তার যেহেতু 2টা বই পড়েছি বা 3টা বই পড়েছি, এই কারণে আমি এক এক বইতে এক এক রকম, এই কারণে আমি আসলে সব রকম ভাবেই বলার চেষ্টা করি। তাহলে যদি এরকম হয় কি ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0, সাথে সাথে আমরা যদি দেখতে পাই ডি, ক্যাপিটাল ডি, যেটা হচ্ছে এবি মাইনাস এসি স্কয়ার, সেটাও গ্রেটার দ্যান 0, তখন আমরা যেটা পাবো এটাকে বলা হবে ইলিপস বা উপবৃত্ত। ঠিক আছে, আচ্ছা
কখনো যদি এরকম হয়ে যায় ডেল্টা ইজ নট জিরো বাট ডি এটা লেস দেন জিরো, তখন যেটা পাবো সেটাকে বলা হয় হাইপারবোলা। হাইপারবোলা। আচ্ছা, কখনো যদি এরকম হয়ে যায়, এটা একটু মনে রাখতে হবে, হাইপারবোলাটা মনে রাখতে হবে। এবং সাথে সাথে এখন আমি একটা কেস কনসিডার করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেক সময় পড়তে গিয়ে ভুল করে ফেলি, এটা একটু দেখতে হবে। ওকে, যদি কখনো এরকম হয়ে যায় ডেল্টা ইজ নট ইকুয়ালস টু জিরো, সাথে সাথে ডি লেস দেন জিরো উইথ একটা আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। এ প্লাস এ কি জানো, বি কি জানো? বলে এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট। তাহলে বুঝতে হবে, এখন কেউ যদি এটাকে বলে যে এই যে এটাকে দেখলেই স্যারকে জিজ্ঞেস করছে এটা কি, কেউ যদি বলে যে এটা একটা হাইপারবোলা হবে, কেন? কারণ দেখুন তো এটা হাইপারবোলা কিনা, এই যে এই কন্ডিশন মানছে কিনা, এই দুটো কন্ডিশন কি নিচেটা মানছে কিনা, মানছে। কিন্তু তার অ্যান্সার সঠিক, কিন্তু আবার বলছি তাকে বুঝতে হবে যে হাইপারবোলা তো হচ্ছে সাথে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, তার মানে এটা একটা স্পেশাল কাইন্ড অফ হাইপারবোলা। মনে তো বুঝছেন কিনা? তাহলে এই ধরনের হাইপারবোলাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অবশ্যই যারা ইন্টারমিডিয়েট খুব ভালোভাবে পড়েছে এটা পড়েছে, তাই এটা বাংলা বলা হয় হচ্ছে সম অধিবৃত্ত, এটাকে আমরা পড়বো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা। ওকে, এবার দেখেন আমরা কি কি নিয়ে কাজ করেছি, ডি গ্রেটার দ্যান জিরো, ডি লেস দ্যান জিরো, ডি তো জিরো হতে পারে, এরকমও তো কেস থাকতে পারে, তাই না? এরকমও থাকতে পারে। তাহলে যদি ডি ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে এটাকে বলা হবে হচ্ছে প্যারাবোলা। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্যারাবোলা। আচ্ছা, এই যে আমরা এখানেও আমরা ব্যাখ্যা করতে পারি যে ডি ডি কেন তিনটা কেজি হলো, আমরা জানি ল অফ ট্রাইকোটমি আছে একটা ব্যাপার, ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি, এটা আমরা দুটা জিনিসের সাথে কম্পেয়ার করে ল অফ ট্রাইকোটমিকে বোঝাতে পারি। সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি বলে, ল অফ ট্রাইকোটমি বলে যদি আপনি যদি আপনি ল অফ ট্রাইকোটমি বলে কি বলে, একটু দেখি কি বলতে চায় সে। বলে, আমি একটু ভালো করে বলি, ল অফ ট্রাইকোটমি বলে যে যদি আপনি এরকম একটা কাজ করেন, কি রকম কাজ? আচ্ছা, ল অফ ট্রাইকোটমি বলছে যদি আপনি এরকম একটা কাজ করেন, কিরকম কাজ, যে আপনি সাপোজ এ আর জিরো কে নিলেন, এ এ মানে হচ্ছে যে কোনো জিনিস হতে পারে, আর অথবা এ আর বি কে নিলেন, তখন তিনি বলছেন যদি এই ঘটনা নিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই তিনি আপনি দেখতে পাবেন যে হয় এ গ্রেটার দ্যান জিরো হবে, অথবা এ লেস দ্যান জিরো হবে, অথবা এ ইকুয়ালস টু জিরো হবে। এই তিনটা ঘটনার একটা ঘটনা ঘটবেই। আবার আপনি যদি এ আর বি নিয়ে কাজ করেন তাহলে দেখবেন হয় এ আর বি সমান হবে, অথবা এ বড় হবে বি এর চেয়ে, অথবা এ ছোট হবে বি এর চেয়ে। এই তিনটা ঘটনা ঘটবেই ঘটবে। আপনি দেখেন এ আর বি, আপনি মনে মনে যা মান নিয়ে দেখেন তিনটা ঘটনা ঘটবে, তিনটা ঘটনার একটা ঘটনা ঘটবেই ঘটবে, আপনি যা করেন না কেন। আবার এখান থেকে দেখুন, এই যে এখান থেকে আপনি এর যা ইচ্ছা মান তা মনে মনে চয়েস করেন। দেখেন এই তিনটা কেসের মধ্যে এই যে একটা কেস, এই যে একটা কেস, এই যে একটা কেস, এই তিনটা কেসের মধ্যে যে কোনো একটা ঘটবেই ঘটবে। বলেন তো বুঝছেন কিনা? আবার আপনি যদি এ আর বি মানে দুইটা নাম্বার নেন যেখানে এটা জিরো থাকবে না, তখন বলছে আপনি দেখবেন অবশ্যই অবশ্যই আপনি মনে মনে এ আর বি এর যে কোনো একটা নেন, আপনি যে কোনো এ আর বি যে কোনো দুইটা হিসেবে কনসিডার করেন। ধরেন আমি এ হিসেবে নিলাম হচ্ছে 3 আর বি হিসেবে নিলাম হচ্ছে 4, তাহলে দেখেন এখানে কে বড়, বি বড়। তাহলে এই যে 3 নাম্বার কেসটা ঘটলো, এই যে এটার 3 নাম্বার কেসটা ঘটলো। বুঝতে পেরেছেন কথা? তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এটা ল অফ ট্রাইকোটমি বলে। তো ঠিক তেমনি আমি যেহেতু এখানে ডি নিয়েছি, যে কোনো একটা সংখ্যা হয় সে পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে অথবা জিরো হবে, সেই ঘটনাটা মানে বলছি। এখানে তিনটা কেস নিয়ে আলোচনা, আর কোনো কেস নাই পৃথিবীতে, এই কারণে আর কোনো কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পারলেই আসলে আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের বিভিন্ন কিছু বলে দিতে পারবো যে আসলে সেটা কি হবে। এবার আপনি যদি এখানে চলে আসতেন, সাপোজ এই যে এই ম্যাথটাতে চলে আসতেন, এখন আপনি এখানে ক্যালকুলেট করবেন যে ডেল্টা ইকুয়ালস টু কত, সাথে সাথে আপনি ক্যালকুলেট করবেন যেহেতু এটা ডেল্টা ইকুয়ালস টু নট জিরো হবে, অর্থাৎ জিরো হবে না, কারণ জিরো হলে এটা প্যারা অফ স্ট্রেট লাইন হতো, তাহলে আর এরকম ঘটনা আমরা পেতাম না সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এবার আচ্ছা দেখি তো এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয় কিনা। আমি আসলে ডেল্টাটা ক্যালকুলেট করিনি, দেখি আমি একটু ক্যালকুলেট করতে চাই ডেল্টা। তাহলে আমরা জানি এখানে এ সমান হচ্ছে 1, 8, আমরা একটু একটা কম্পেয়ার করে ফেলতে চাই। এখানে এর মান হচ্ছে 1 আর বি এর মানও হচ্ছে 1, এইচ এর মান হচ্ছে 0, আর এখানে এক্স এর মান হচ্ছে 19/2, এখানে ওয়াই এর মান হচ্ছে সরি সরি আমি এক্স এর মান কেন বলছি, 2gx ইকুয়ালস টু হচ্ছে আপনার 19x, তাহলে x এর কাটা গেলে g সমান 19/2। আচ্ছা, g এর মান পাবো, g সমান হচ্ছে 19/2, আর f সমান হচ্ছে আচ্ছা 2 fy সমান হচ্ছে 4y, তাহলে f সমান হচ্ছে 2,
আর সি সমান হচ্ছে আপনার -9। এবার একটু দেখি, এখানে আসবে হচ্ছে এ, হ্যাপি গার্ল, হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। আচ্ছা, এবার একটু বসাই দিই, দেখি তো বসাই দিয়ে। এখানে এর মান হচ্ছে 1, আর এইচ এর মান হচ্ছে 0, জি এর মান হচ্ছে আপনার 19/2, এরপরে এইচ এর মান আবার 0, পরেরটা কত পাচ্ছি, বি এর মান হচ্ছে 1, তারপরে এফ এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে -9, এফ এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে আবার -9, এই পর্যন্ত। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, আমি এই পাশে নিয়ে আসি। আচ্ছা, যখন আমি 1 কে দিয়ে ক্যালকুলেশন করব 1, তখন থাকে হচ্ছে -9 -4, পরেরটা যখন পাবো 0 নিয়ে আর কাজ করতে হবে না, 19/2 নিয়ে যখন কাজ করব, প্লাস 19/2 নিয়ে যখন কাজ করবো, তখন পাচ্ছি যে 0, ওখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস 9। ওকে, তাহলে এখানে আমরা কত পেলাম, 9 আর 4 13, আর এখানে পাবো হচ্ছে কত পাই দেখি একটু ক্যালকুলেটরের সাহায্যে, একটু 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 দেখতে চাই। এখানে পাচ্ছি হচ্ছে -13 পর প্লাস 19/2 ইন্টু 9। আচ্ছা, এটার মান পাইছি 7, তাহলে টোটাল যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 72.5, দ্যাট ইজ, এটা তো 0 না, তার মানে এটা কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে না। বুঝতে পেরেছেন? আমি বলছিলাম না যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে না। তারপরে সাথে সাথে দেখতে হবে এটা ডেল্টা যেহেতু ইজ নট ইকুয়ালস টু 0, সাথে সাথে আমাকে চেক করতে হবে ডি ইকুয়ালস টু কি। তা ডি এর সমান হচ্ছে এবি মাইনাস এসি স্কয়ার। তা এবি কি, এবি এর মান হচ্ছে 1 গুণ করলে, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 0। তাহলে এটা দেখেন 1 গ্রেটার দ্যান 0, আমরা কি বলছিলাম, যদি গ্রেটার দ্যান 0 হয় তখন সেটা কি পাওয়া যায়, ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0, এবং ডি সেটা গ্রেটার দ্যান 0 হলে ওটাকে বলা হয় ইলিপস। তাহলে এটা একটা ইলিপস ছিল, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা আসলে যদি সঠিকভাবে চিত্র রাখতে চাই, আমরা জানি ইলিপস ব্যাপারটা এরকম হয়ে থাকে, তাহলে আমরা জাস্ট এতটুকু মনে করেন কাট করলাম, ইলিপস থেকে এতটুকু কাট করলাম, সেই ব্যাপারটা যদি আপনি এরকম এরকম একটা ইলিপস কনসিডার করতেন, এরকম 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 একটা ইলিপস কনসিডার করতেন, তো সেটা দেখছেন। আচ্ছা, তাহলে আমরা আসলে কি বুঝতে পেরেছি, আমরা একটু একটু মুছে ফেলি যেহেতু এটা একটা। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা সুন্দর করে জানতে পারবো যে আসলে কোনটা কি রিপ্রেজেন্ট করছে। ওকে ওকে, আমরা আমাদের আবার চলে যাই আমাদের পড়ায়। তাহলে এখানে আমরা এটা বুঝতে পেরেছি এরকম আসতে পারে। তাহলে বিসিএস এরকম একটা কোশ্চেন আসে, আমি একটু একটা কোশ্চেন লিখতে চাই, বিসিএস এর একটা কোশ্চেন লিখতে চাই, সেটা হচ্ছে 37তম বিসিএস আসছে। তো আমরা একটু লিখে ফেলি, নিচে নামাই দেই। এরকম আসতে পারে যে বিসিএস 37তম বিসিএস আসছে, সেটা কি আসছে। আচ্ছা, আসছে হচ্ছে যে ফাইন্ড নেচার অফ দ্য ফলোইং ইকুয়েশন, বা ফাইন্ড দ্য নেচার অফ দ্য ফলোইং ইকুয়েশন। আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম ইকুয়েশনস। তো কি কি দেওয়া আছে, এক, 14x² minus 4xy plus 11y square minus 44x minus 58y plus 71 equals to 0. 2, 9x² minus 24xy plus 16y square minus 18x minus 101y plus 19 equals to 0। অর্থাৎ আপনাকে নেচার বের করতে বলছে। নেচার বের করা মানে আসলে এটা কি রিপ্রেজেন্ট করছে, এই যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে সেটা কি রিপ্রেজেন্ট করছে, তাই এটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা 1 2 শুরু করি, এবং আমরা যদি কম্পেয়ার করতে চাই তো আমরা একটু লিখবো সুন্দর করে, comparing 14x² minus 4xy plus 11y square minus 44x 58y 710 with, কার সাথে কম্পেয়ার করতে চাই, with the general equation of second degree, the general equation of second degree, that is কোনটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হচ্ছে আমার ax² plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0। তাহলে আমরা কি পাবো, হিয়ার এখানে হচ্ছে কি কি পাচ্ছি, এর মান পাচ্ছি দেখুন আমরা 14, বি এর মান পাচ্ছি হচ্ছে 11, সি এর মান পাচ্ছি হচ্ছে 71, এফ এর মান পাচ্ছি -29, জি এর মান পাচ্ছি হচ্ছে আমরা জি এর মান কত পাচ্ছি দেখি, এখানে -22,
এন্ড এইচ এর মান -2, এগুলো আসলে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আবার বলছি এর মান পাচ্ছি 14, কিভাবে? এই দেখেন x স্কয়ারের কোফিসিয়েন্ট, এরপরে b এর মান পাচ্ছি হচ্ছে 1 1, তারপর হচ্ছে c এর মান 7 1, তার f এর মান হচ্ছে 2 -2 9, g এর মান হচ্ছে 2 2 মাইনাস থাকবে, h এর মান হচ্ছে -2। এবার আপনি যদি ডেল্টা ক্যালকুলেট করতে চান, তো আপনার হাতে কিন্তু ধরেন বেশি সময় নেই। ডেল্টা আমি কিন্তু একটা টেকনিক বলছিলাম এখানে abc + 2fgh, আমার কিন্তু এটা মুখস্থ। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এটাকে মুখস্থ করেছি হচ্ছে af স্কয়ার, bg স্কয়ার, ch স্কয়ার। আচ্ছা, এবার এই মানগুলো যদি আপনি বসায় দেন, আচ্ছা কেউ যদি না পারেন তখন তাকে সরাসরি ডেল্টার মান এভাবে বসাতে হবে। কি ছিল যেন? a, এখানে এর মান হচ্ছে 14, হ্যাপি h, এর মান হচ্ছে -2, গার্ল g, এর মান হচ্ছে -2 2, এভাবে বসাইতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে, ডিটারমিনেন্ট যেভাবে করে সেভাবে। আমি যেহেতু এভাবে মুখস্থ করে আছে আমার, এই কারণে আমি এভাবে করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে কত পাবো দেখেন তো? 14, এখানে 1 1 1 7, সরি 7 1, উল্টা করেছি। আচ্ছা 7 1 প্লাস 2, f এর মান হচ্ছে আমার -2 9, তাহলে আমি -2 9, আর এখানে আছে -2 2 2f, তারপর g এর মান বসালাম, তারপর h এর মান হচ্ছে -2, তাহলে এখানে বসালাম -2। আচ্ছা a এর মান কত আবার 14, f স্কয়ার, f এর মান কত জানো? -2 9, তাহলে হোল স্কয়ার আসবে, এখানে একটা মাইনাস, b এর মান কত আমাদের? b এর মান হচ্ছে 1 1, g সমান কত? g সমান -2 2 হোল স্কয়ার, c এর মান কত আমাদের? c এর মান হচ্ছে 7 1, আর h এর মান -2, এখানে একটা হোল স্কয়ার হবে। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করে থাকি, তাহলে এটার মান যেটা আসবে সেটা হচ্ছে -9000 is not equals to 0, এটা কিন্তু 0 না। তার মানে আমি বুঝতে পারছি ডেল্টা is not equals to 0, সো এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না। তার সাথে সাথে আমাকে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো সেটা কি ক্যালকুলেট করতে হবে? সেটা হচ্ছে d, d মানে কি? d মানে হচ্ছে ab মাইনাস ac স্কয়ার। তার মানে এটা ক্যালকুলেট করি, ab এর মান কত? ab হচ্ছে আমার 14, আর b এর মান হচ্ছে 11, আর h এর মান হচ্ছে -2, হোল স্কয়ার করে দেন। এবং এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, আমার ভুল হতে পারে 150 হবে, তো এটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে আমরা এটা কি পাবো? যেহেতু সিন্স ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0 and এবং ab minus ac square greater than 0, so it represents an ellipse, এটা একটা ইলিপস কে রিপ্রেজেন্ট করবে, মানে উপবৃত্ত বলছি। ঠিক আছে, এই দেখুন এখানে একটু মিলাই নিতে হবে, এই যে g greater than 0 হলে এটা একটা ইলিপস। আচ্ছা, এগুলো আমাকে একটু জানতে হবে। এরকম নেচার বের করতে পারে, কখনো কখনো আবার সেন্টার বের করতে বলে, কখনো কখনো আবার সেন্টার বের করতে বলে। তো আমি একটু বলে দিই, কনিকের সেন্টার বের করতে বলে। তো আমি এরকম বলতে পারি, এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে বিসিএস আসছে এরকম না, এক্সাম্পল 2 এরকম আসতে পারে যে ফাইন্ড নেচার, আগে বলছে নেচার বের করবেন, এন্ড পরবর্তীতে আপনাকে সেন্টার বের করতে হবে, সেন্টার অফ দ্য ফলোইং কনিক্স, এরকম বলে দিল, অফ দ্য ফলোইং কনিক্স এরকম বলতে পারে, এবং দিয়ে দিল সেটা হচ্ছে কি 6x স্কয়ার 5xy minus 6y স্কয়ার minus 4x plus 7y plus 11 equals to 0। এটা এখন করতে হবে, তাই আবার ক্যালকুলেট করতে হবে, তাই না? নেচারটা ক্যালকুলেট করে ফেলতে পারি আমরা কিভাবে? প্রথমে আমাকে ডেল্টা বের করতে হবে, আগে কম্পেয়ার করতে হবে, সুন্দর করে লিখতে হবে যেটার মতো। এত এত হাতে তো আমাদের সময় নেই, কিন্তু যে পরীক্ষায় বসবে তার তো হাতে সময় থাকতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। এখানে এবিসি যদি আপনি কম্পেয়ার করেন, সুন্দর করে এটাকে লিখতে হবে। লেখাটা হচ্ছে নিজের ব্যাপার, কিভাবে লিখলে সুন্দর হবে এটা নিজের ব্যাপার। নিজের প্রেমিকার নামে অন্য কেউ চিঠি লিখতে পারে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অন্যের প্রেমিকার নামে, মানে ধরেন আরেকজনে চিঠি লিখে দিল, এটা পারবে না সে বর্ণনা করতে, কারণ তার আপনার চোখ কিরকম সেটা তো অন্য কেউ আপনাকে লিখে দিতে পারবে না। সুতরাং নিজেরটা নিজের করতে হবে। এই যে লেখাগুলো, এটা এক ধরনের সাহিত্য, এটা যে যত ভালোভাবে বুঝে বা ফিল করে সে তত সুন্দর করে লিখবে। তো এটা আসলে আমরা এখানে লিখে দিলে যে ওভাবেই লিখতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার মনের মাধুর্যতা দিয়ে সুন্দর করে এগুলো লিখবেন। এটা যেহেতু একটা সাহিত্যের ন্যায়, তাহলে এখানে কম্পেয়ার করে লিখবেন, সুন্দর করে লিখবেন, যেহেতু বাংলায় লিখবেন বা অনেক ইংরেজিতে লিখবেন। তাহলে এর মান হচ্ছে 6, বি এর মান হচ্ছে -6, সি এর মান হচ্ছে 1 1, এফ এর মান হচ্ছে 7/2, আর জি এর মান হচ্ছে -2, আর এইচ এর মান হচ্ছে 5/2। ওকে, তখন আমরা ডেল্টার মানটা ক্যালকুলেট করে ফেলবো, এবং ডেল্টা আমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবো এ বি সি, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না, 2f/g/h। আর এখানে যে আমি একটা টেকনিক গ্রহণ করি সেটা হচ্ছে আফা ভাজি চাই। হ্যাঁ, আফা ভাজি চাই, এরকম ধরেন ভাজি বলতে আমরা ধরেন আমাদের এলাকার ভাষা এটা একটা ভাজি, আমরা যে কোনো ভাজি বলি, ধরেন ঢেঁড়স ভাজি হতে পারে। তো আমরা সেটাই বললাম যে আমার আপু আছে, তা আমি সেটা আপু বলবো না, শুদ্ধ উচ্চারণ করবো না, যেহেতু গ্রামের ভাষা, তাই এখানে আবার আফা আছে, এই কারণে আফা ভাজি চাই। তাই সুন্দর করে এটা মুখস্থ করতে পারেন, তাহলে আপনাকে তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। আমি বলছি না মুখস্থ করতে হবে প্রত্যেকটা জিনিস, কিন্তু আপনি যদি বলেন তাহলে তাড়াতাড়ি করতে গেলে এই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে এটা নট ইকুয়ালস টু 0 পাবেন, ক্যালকুলেট করে দেখবেন। সাথে সাথে যখনই আমরা নট ইকুয়ালস টু 0 পাবো, তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এবি মাইনাস এসি স্কয়ার এটা কি।
তাহলে এবি মাইনাস এসি স্কয়ার যখন ক্যালকুলেট করে পাবেন তখন এটার মান পাবেন হচ্ছে -169/4। যদি ক্যালকুলেশন ভুল হতে পারে আপনি করে নেবেন নিজের ইচ্ছায়। এটা লেস দ্যান 0, তো আমরা দেখতে পাইলাম লেস দ্যান 0 হয়েছে। সাথে সাথে আপনি এটাও একটু চেক করবেন যে a প্লাস b সমান কত হচ্ছে। দেখুন তো a প্লাস b কেন কেন করবেন আপনি এটা দেখেই বুঝতে পারবেন। কখন করতে হবে কখন করবেন না এটা দেখলেই বোঝা যাবে। তাহলে ab দেখেন এই যোগফলটা শূন্য, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন তো, এখানে একটু দেখুন যে ডেল্টা ইজ নট ইকুয়াল টু 0, d লেস দ্যান 0, a প্লাস b ইকুয়াল টু 0 হলে এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটা কি বলবো, এটা এই যে আপনার কনিক্সটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দিবে। তাহলে এটা লিখে দেন, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সুন্দর করে লিখতে হবে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা একটু লিখতে হবে। আচ্ছা এরপর বলছে এটা সেন্টার বের করতে, সেন্টার, ঠিক আছে। এটার কেন্দ্র কি পাইলাম, হাইপারবোলার কেন্দ্র, দ্য সেন্টার অফ দ্য হাইপারবোলা, দ্য সেন্টার অফ দ্য হাইপারবোলা এটা হচ্ছে কি পেলাম 1/13, 8/13। আচ্ছা কখনো কখনো এটা আমাকে মুখস্থ করতে খুব প্যারা লেগে যায় যে আসলে কিভাবে মুখস্থ করবো, তখন একটা টেকনিক আছে সেটা দিয়েও আমরা আসলে বের করতে পারি। তো টেকনিকটা হচ্ছে এরকম, সেটা আমি একটু বলে দিচ্ছি টেকনিকটা কিরকম। আপনি যখন সেন্টার বের করতে যাবেন তখন হচ্ছে যেটা দেওয়া থাকবে, দেখুন এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, আবার শর্টকাট টেকনিক বলছি, শর্টকাট টেকনিক ফর সেন্টার। যদি কখনো কখনো ওটা মনে না থাকে যে হাফ বেজি বা হাজি সাহেব, হাজি আফা, এগুলো মনে না থাকলে তখন আপনাকে কি করতে হবে, যেটা দেওয়া থাকবে, সাপোজ দেখুন আমাদের এই যে দেওয়া ছিল হচ্ছে 6x² 5xy, বা আমি এটা একটু লিখবো সুন্দর করে, যেটা দেওয়া থাকবে এটাকে লিখে ফেলবো। কি ছিল জানো, আবার তো ভুলে গেছি, মনে নেই। যাই হোক ছিল হচ্ছে এটা ছিল 6x² 5xy -6y² -4x 7y 11 = 0। এটা থাকবে। এখন দেখুন ডান পাশকে 0 বানাই ফেলবে, সহজ কথা। এই যে ডান পাশ 0 আছে এবং এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মনে মনে চাইলেই, আমি ইন জেনারেল শিখাচ্ছি, হ্যাঁ, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি x এবং y এর ফাংশন, চাইলে আমরা এরকম লিখতে পারি, এটা হচ্ছে x এবং y এর ফাংশন, আমরা এরকম আকারে নিয়ে আসবেন, অর্থাৎ ডান সাইডকে 0 বানাবেন। তাহলে এটা দেখতে পাচ্ছি এটা ডান সাইড 0ই আছে, তাই না? এই যে এই ব্যাপারটা ডান সাইড 0ই আছে, তো এটা ডান সাইড যেহেতু 0 আছে, তো আমাদের এখন হচ্ছে সেন্টার বের করার জন্য যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে, আমরা এখন এইটা দেখতে পাচ্ছি যে এই যে ফাংশনটা এটা হচ্ছে x এবং y এর ফাংশন নাকি, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা, দুইটা। তাহলে এখানে আমাদের যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ হবে। কেন পার্শিয়াল ডেরিভেটিভ, আমরা জানি যে ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর পিডিই মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অডি কখনো ইউজ হবে বলছে যদি একটা ফাংশনের ক্ষেত্রে জাস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন সেখানে আমরা ওডি ইউজ করি। আর পিডি কাকে বলে, যদি আমরা বলি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, জাস্ট সেখানে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। যেহেতু এখানে মোর দেন, মানে এখানে এক্স এবং ওয়াই আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেমনে বুঝলাম, কারণ এটাকে সমান যদি আমি ধরে নিতাম জেড, কারণ এখানে সমান যদি জেড ধরে নিতাম, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু না দিলে কোনোদিন জেড এর ভ্যালু পাবো না। এই কারণে আমরা বলবো হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন করে ছোটকালে আমরা পড়ে আসলাম এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এখানে ওয়াই, বা এরকম দিতাম, এটা মানে হচ্ছে সাপোজ এক্স স্কয়ার। এখন যদি আপনি এক্স এর ভ্যালু না দেন কোনোদিন ওয়াই এর ভ্যালু পাবেন না, এই কারণে এখানে হচ্ছে এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলেন তো বুঝছেন কিনা? আচ্ছা তাহলে এগুলো গেল, এগুলো নিয়ে আমরা আসলে আমাদের কোর্সে আছে আলাদা একটা, মানে সাবজেক্টিভ ম্যাথের ক্ষেত্রে ওডিপিডি এগুলো আছে আমার যতটুকু জানা আছে। তাহলে এখানে আমরা কি করব, পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। তাহলে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ x, তাহলে f কে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু x, এটা ইকুয়ালস টু 0 ধরবেন, এন্ড সাথে সাথে f কে আপনি হচ্ছে y এর সাপেক্ষেও ডেরিভেটিভ করবেন উইথ রেসপেক্ট টু y, এবং এটা ইকুয়ালস টু 0 ধরবেন। তো 0 ধরার পরে যে দুটো ইকুয়েশন পাবেন, এটা থেকে একটা ইকুয়েশন পাবেন, এটা থেকে একটা ইকুয়েশন পাবেন, পাওয়ার পরে তাদের যে ছেদবিন্দু সেটাই হচ্ছে তাদের সেন্টার হবে। তাহলে আমি একটু করে দিতে চাই, তাহলে বুঝতে পারবেন, এটা তো আসলে জেনারেল থিওরি আলোচনা করলাম। সেটা হচ্ছে তাহলে আমি এটাকে যদি করতে থাকি x এর সাপেক্ষে, দেখুন কি আসে 12x, এখান থেকে হচ্ছে 5y, এখান থেকে হচ্ছে -4 ইকুয়ালস টু 0, x এর সাপেক্ষে করলাম। এটাই কিন্তু আমার এই যে x এর সাপেক্ষে করার পর 0 ধরতে হবে, ডান পাশে 0 ধরে ফেললাম, শেষ। এরপর আমাকে আবার এই একই জিনিসটাকে y এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে y এর সাপেক্ষে করতে গেলে এখান থাকবে হচ্ছে 5x, ওখানে হচ্ছে থাকবে 12y, ওখানে থাকবে হচ্ছে 7। এখন আমরা এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, তো এটা ছেদবিন্দু নির্ণয় করতে বলছে। ছেদবিন্দু মানে সলিউশনটা নির্ণয় করতে বলছে x এবং y এর। তাহলে আমরা নির্ণয় করতে চাই। এখন সলিউশন তো প্রতিস্থাপন, অপনয়ন, তারপর গ্রাফিক্যাল মেথড দিয়ে করা যায়, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। তো আমরা সাধারণত যেটা সহজ সেটা দিয়ে করার চেষ্টা করব। তো এখানে কিভাবে করলে হবে, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি এবং এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে সেই কাজটা করতে হবে। করার পরে দেখবেন এখানে x এবং y নির্ণয় করবেন, x এর মান পাবেন, y এর মান পাবেন, এইগুলাই হচ্ছে আপনার হচ্ছে কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। বেশি ভালো মনে হচ্ছে না এই কারণে। তো এরপর থেকে আমরা রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাব। এটার অপর নাম আছে, সেটার অপর নাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়, অথবা নরমাল ফর্ম বলা হয় থাকে। তো কখনো কখনো এটাকে ক্যানোনিক্যাল বা নরমাল ফর্ম বলা হয় থাকে। আমরা আসলে পরবর্তী লেকচারে ওখানে চলে যাব। কোনটাতে চলে যাব, আমরা পরবর্তী লেকচারে চলে যাব হচ্ছে এই যে এখানে চলে যাব,
এখানে চলে যাবে রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্ম। কেমনি স্ট্যান্ডার্ড ফর্ম আমি আসলে একটু যদি ফিল করাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে এগুলো যে আসলে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এগুলো যে আসলে রিপ্রেজেন্ট হচ্ছে, আমরা এত বড় ইকুয়েশনকে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই। যেমন সাপোজ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2foy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা বলি স্ট্যান্ডার্ড ফর্ম বা নরমাল ফর্মে নিয়ে যান, সাপোজ আমরা দেখলাম এটা ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0 এবং সাথে সাথে দেখলাম যে ab মাইনাস ac স্কয়ার ইকুয়ালস টু 0 পাইছি, তখন এটা আমরা জানি এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে নাকি। তো প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এরকম যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অথবা x স্কয়ার ইকুয়ালস টু 4ay, সাথে সাথে মাইনাসটা তো আছেই। তো আমরা জানি এটার গ্রাফ হচ্ছে এরকম যে x এর দিকে হা করবে যেহেতু x এর পাওয়ার 1, আর এটার গ্রাফ হচ্ছে y এর পাওয়ার যেহেতু 1, তার মানে y এর দিকে হা করবে। কেন পজিটিভের দিকে হা করবে? কারণ হচ্ছে যেহেতু এখানে পজিটিভ আছে, ঠিক আছে? তো এরকম, তো এইগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। কিন্তু দেখেন এই যে বড় একটা জিনিস থেকে এটাকে আমাকে এইখানে নিয়ে যাইতে হবে, তখন এই ফর্মে নিয়ে যেতে হবে। এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম বা নরমাল ফর্ম বা ক্যানোনিকাল ফর্ম। তো পরবর্তী দিন আমাদের দেখা হবে ইনশাআল্লাহ ওটা নিয়ে, যে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করছি। ওকে।